আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে জব এমসিকিউ ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। যারা জব এমসিকিউ ইউনিভার্সিটি এর মাসিক ভিত্তিক পরীক্ষা দিচ্ছেন এবং জব রিটেন ইউনিভার্সিটি এর মাসিক ভিত্তিক পরীক্ষা এবং শীটগুলো পর্যালোচনা করে পড়ছেন এবং বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে আপনি যে প্রত্যাশায় রয়েছেন সেই প্রত্যাশার জন্য এই দুইটা সাইটের কার্যক্রম চলমান রয়েছে। আজ আলোচ্য বিষয় হবে বাংলা ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয় সম্পর্কে। এছাড়া এই দুর্দান্ত শীটটি বাংলাদেশের যে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জ্ঞান তাপসী শিক্ষার্থীর জন্য। আপনি এই শীটটা একবার দেখলে সারা জীবনের ভিতর আপনার এই ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব পুরোটাই আপনার মিটে যাবে ইনশাআল্লাহ। এ নিয়ে আর কোনো আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তাই একবার ধৈর্য ধরে এই ব্যাকরণের আলোচ্য বিষয় পার্ট বাই পার্ট দেখুন। এখানে অনেক তথ্যপত্র দিয়ে এবং বিশ্লেষণ করে অনেক উপাত্ত আপনার এখানে দেওয়া হয়েছে এবং আপনি এইগুলো কিভাবে মাত্রা নির্ণয় করবেন যাবতীয় তথ্য থাকবে। এই জন্য অনেক বড় হবে ভিডিওটা, এই কারণে আমি পার্ট বাই পার্ট দেবো। দয়া করে সব পার্ট একবার দেখুন, সারা জীবনের মধ্যে আপনি একবার দেখুন, তাহলে এই তথ্যপত্র আপনি সবগুলো পেয়ে যাবেন। তাহলে এই শীটটা কিভাবে ডাউনলোড করবে সে কথা আমি একটু পরে বলছি। আর আপনারা অবশ্যই এই শীটটা ডাউনলোড যখন করবেন তখন এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডাউনলোড করবেন। এই ওয়েবসাইটে যাবেন, এই যে শীটের ওয়েবসাইট www.allsheetjobuniversity.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ বারে বাংলায় 1 লিখে সার্চ করবেন অথবা ইংলিশে 1 লিখে সার্চ করলে আপনি এই দুর্দান্ত শীটটা দেখতে পাবেন এবং ডাউনলোড করে এই ভিডিওর সাথে মিলে একবার পড়েন। আপনার জীবনে একবার পড়লে ক্লিয়ার হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কোনো কথা নাই, এইবার আমি বাংলা ব্যাকরণ এবং এর আলোচ্য বিষয় সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করছি। ধৈর্য ধরে আপনারা দেখুন। এই ব্যাকরণ শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে তার সুন্দর একটা বিশ্লেষণ এখানে দেওয়া হয়েছে। বি প্লাস আ প্লাস ক্রি প্লাস অন। এখানে এই বি হলো সংস্কৃত উপসর্গ। এই উপসর্গ বি এর মানে হচ্ছে বিশেষ এবং এই ক্রি হলো সংস্কৃতি ধাতু। এই সংস্কৃতি ধাতুর ক্রি মানে হলো বিশ্লেষণ। তাহলে এই ব্যাকরণের মূল অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। আর এখানে ব্যাকরণের এই বিটা কেন আপনি কেন সংস্কৃত উপসর্গ মনে করবেন এবং এই ক্রিটা কেন আপনি সংস্কৃত উপসর্গ মনে করবেন, এইটা বোঝার খুব একদম সহজ একটি পদ্ধতি আমি আপনাকে দিচ্ছি। আপনি মনে রাখবেন, যে কোনো বর্ণের ভিতরে যদি যে কোনো শব্দের ভিতর যদি 5টা বর্ণ চিহ্ন দেখতে পান বা 5টা বর্ণ প্রতীক দেখতে পান, তাহলে সেইটা আপনি চোখ বুজে সংস্কৃত শব্দ বলবেন এবং আজ থেকে আপনি সেইটা সংস্কৃতির শব্দ হিসেবে চিহ্নিত করবেন। তাহলে এই সংস্কৃতির শব্দ চিনার উপায়টা আমি সহজভাবে বলছি। দেখুন, আপনি কয়টা বর্ণ মনে রাখবেন? 5টা মাত্র। একটা হলো মূর্ধন্য স, যে শব্দের ভিতর মূর্ধন্য স থাকবে, যে শব্দের ভিতর এই মূর্ধন্য ন থাকবে, যে শব্দের ভিতর এই র এর পরে এই মূর্ধন্য থাকবে এবং যে শব্দের পরে এই সরাসরি রি বর্ণটা থাকবে এবং যে শব্দের ভিতর এই রেপ কথাটা থাকবে। তাহলে এই 5টি বর্ণ যে শব্দের ভিতর আপনি দেখবেন সেটা চোখ বুজে দিবেন কি সেটা সংস্কৃত। দেখুন, এই সংস্কৃতির এই কয় রি আছে, তার মানে এর নিচে কি আছে? কয় রি আছে, তার মানে এইটাও 100% সংস্কৃতির শব্দটা সংস্কৃত। তাহলে আর একটা খেয়াল করুন, এই যে ব্যাকরণ, এই ব্যাকরণের দেখুন এখানে কি আছে? র আছে, আপনার এরপরে কি আছে? মূর্ধন্য। তার মানে এই র এরপরে কি আছে? মূর্ধন্য। তাহলে এই শব্দটা 100% কি? এইটা 100% সংস্কৃত। তাহলে আপনারা সংস্কৃত কথাটা কিভাবে মনে রাখবেন? যে শব্দের নিচে এই 5টি বর্ণ বা যে শব্দের ভিতরে এই 5টি থাকবে সেটা 100% সংস্কৃত। দেখুন কত বিশ্লেষণ ভাবে বলছে। আর একটু খেয়াল করুন, এই যে কিরের নিচে কি আছে? কয় রি আছে। তাহলে রি থাকা মানে এই সরাসরি রি বা রি কার রয়েছে, তার মানে এটা 100% সংস্কৃত শব্দ। এছাড়া আপনাকে যদি বলা হয় একটা শব্দ বলা হয়, যদি আপনাকে বলা হয় কৃষক যদি বলা হয় আপনাকে এবং যদি বলা হয় কৃষক কোন ভাষার শব্দ, তাহলে আপনি কি উত্তর দেবেন? প্রথম কথা দেখুন, এই কৃষকের কয় রি আছে, তাহলে রিটা হচ্ছে কি? সংস্কৃত। আর আপনাকে আর একটু কথা বলি, আমাদের যে বর্ণমালা 11টা স্বরবর্ণ আছে, এই স্বরবর্ণ 11টা বর্ণের ভিতরে রিটা কিন্তু আমাদের বাংলা ভাষার কোনো বর্ণ না। এই রিটা হলো সংস্কৃত ভাষার বর্ণ। এই কারণে যে শব্দের ভিতরে রি কথাটা থাকবে সেটা 100% সংস্কৃত শব্দ এবং রি থাকবে সেটা 100% সংস্কৃত। তাহলে সংস্কৃত শব্দ বের করা খুবই ইজি। আপনি এই 5টা বিষয়টা দেখে সংস্কৃত শব্দ বের করবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাকে যে কোনো শব্দ বলা হোক না কেন, এই শব্দগুলো দেখলে আপনি সংস্কৃত মনে রাখবেন। যদি আপনাকে বলা হয় এই কণ্ঠ, কোন ভাষার শব্দ, আপনি কিভাবে বলবেন এটা? এই যে এখানে কি আছে? মূর্ধন্য ন আছে। তাহলে মূর্ধন্য ন থাকলে কি হয়? সেটা সংস্কৃত ভাষার শব্দ, একদম ইজিলি।
তাহলে আমরা এইরকম আমি বুৎপত্তি ভাবে এবং গভীরভাবে প্রতিটা বিষয় বুঝাচ্ছি, আপনারা ধৈর্যভাবে দেখুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাকরণের বিশ্লেষণটা দেখলাম। এইবার আমরা ব্যাকরণের আলোচ্য বিষয়সমূহ বিস্তারিতভাবে জানবো। প্রথম পার্টে থাকবে ধ্বনি তত্ত্ব বা ফোনোলজি সম্পর্কে। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। তাহলে আপনাকে মূল কথাটা মনে রাখতে হবে 4 সংখ্যাটা, যেভাবে বলা হোক না কেন, অর্থাৎ ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি তাও আপনাকে বলতে হবে 4টি। ব্যাকরণের মৌলিক অংশ আলোচ্য অংশ কয়টি, 4টি। ব্যাকরণের মৌলিক আলোচ্য অংশ কয়টি, যেভাবে প্রশ্ন হলো আপনি এই 4 সংখ্যাটা মনে রাখবেন। তার মানে এই 4 সংখ্যাটা কথা এইটাই শেষ। এইবার খেয়াল করুন, এর আরো অনেকগুলো প্রকার আছে, এর আনুষঙ্গিকের ভিতর এগুলো আসে, এই জন্য এটা মূল বিষয়টা ধরা হয় না, মৌলিক ধরা হয় 4টি হিসাবে। তাহলে দেখুন, ধ্বনি, সাউন্ড, শব্দ, ওয়ার্ড, বাক্য, সেন্টেন্স, অর্থ, মিনিংস, এইটা হলো মূল মৌলিক বিষয়। এই মৌলিক বিষয় থেকে আরো সবিস্তারে আলোচনা হয়েছে কি, এই ধ্বনি থেকে আসছে হলো ধ্বনি তত্ত্ব, আর একে ইংলিশে বলা হয় ফোনোলজি। এই ফোনোলজি শব্দটা আপনি সারা জীবন মনে রাখার একটা দুর্দান্ত নয়া কৌশল আমি দেখাবো নিচেই। এবং এই শব্দ তত্ত্ব মানে এই শব্দ থেকে আসছে শব্দ তত্ত্ব, এই শব্দ তত্ত্বকে কেন রূপতত্ত্ব বলা হয় সে ব্যাখ্যাটাও আমি দেখাবো। আর ইংলিশ হলো মরফোলজি। এই বাক্য তত্ত্ব, তার মানে এই বাক্য শব্দ থেকে আসছে বাক্য তত্ত্ব, আর এর আরেক নাম পদক্রম। বাক্যকে কেন পদক্রম বলা হয় এই তত্ত্বটা আমি বিশ্লেষণ নিচে দেখাবো। একে ইংলিশে বলা হয় সিনট্যাক্স। এই অর্থ থেকে আসছে বাগাত্ম তথ্য বা অর্থতত্ত্ব, যাকে বলা হয় সিমেন্টিক্স। এই অর্থগুলো ইংলিশে আপনি মনে রাখবেন। আর এই মৌলিক 4টি অংশ মূল বিস্তারিত আলোচনা হয় এর আনুষঙ্গিক বিষয় হিসেবে আরো এইগুলো আলোচনা হয়। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে অভিধান তত্ত্ব, যাকে বলা হয় লেক্সিকোগ্রাফি। ছন্দ তত্ত্ব, এই প্রোসোডি, আপনি ইংলিশগুলো মনে রাখবেন, প্রোসোডি। অলংকার শাস্ত্র, যাকে বলা হয় রিটোরিক, এই ইংলিশ শব্দগুলো মনে রাখবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই ধ্বনি তত্ত্ব, ফোনোলজি এইগুলো মনে রাখার নয়া কৌশলগুলো এবার দেখুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ব্যাকরণের আলোচ্য বিষয় সমূহের আমি প্রথম পাঠে ধ্বনি তত্ত্ব বা ফোনোলজি সম্পর্কে সবিস্তারে আলোচনা করব, এবং একবার দেখলে আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। সেই থিওরিটা আমি এখন আলোচনা করছি পার্ট 1-এ। তাহলে দেখুন, প্রথম কথা, ফোনোলজি শব্দটি আপনি কিভাবে মনে রাখবেন সারা জীবন, এর কৌশল এই যে আমি এখানে দিয়েছি, ভালোভাবে খেয়াল করুন। এখানে ধ্বনি মানে ফোনোলজি। দেখুন, ধ্বনি বের হয় কি থেকে? ফোন থেকে। আমরা জানি ফোন থেকে শব্দ বের হয়, এই ধ্বনি বের হয়। তাহলে আমাদের মনে রাখার সিস্টেম হলো, ফোন থেকে কি বের হয়? ধ্বনি বের হয়। এই ধ্বনি বের হওয়ার কারণে এইটার নাম হয়েছে ধ্বনি তত্ত্ব, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, আমাদের ফোন থেকে কি বের হয়? ধ্বনি বের হয়। এই ফোন থেকে হয়ে গেল ফোনো, এর থেকে হয়ে গেল ফোনোলজি। দেখুন, মনে রাখার কত ম্যাগনেটিক থিওরি। আপনি এই নয়া কৌশলটা মনে রাখবেন। তার মানে মূল কথা, ধ্বনি বের হয় কি থেকে? ফোন থেকে। এই ফোনের আরেকটা হচ্ছে ফোনো। তাহলে ধ্বনি বের হয় কি থেকে? ফোন থেকে বা কোনো। এই তথ্য মানে লজি, তাহলে ধ্বনি তত্ত্ব মানে ফোনোলজি। দেখুন কত ম্যাজিক। আপনি এইভাবে নিয়ম অনুসারে মনে রাখবেন। আপনার পরীক্ষাতে অনেক সময় হয় ধ্বনি তত্ত্বের ইংরেজি কি, এই ফোনোলজি না এই মরফোলজি, এই দুইটা শব্দের ভিতর একটু দ্বিধাদ্বন্দ্ব বোঝে। তাহলে আপনি মনে রাখবেন ধ্বনি বের হয় কিসি থেকে? ফোন থেকে। এই যে ফোন থেকে ফোনোলজি, একদম ইজিলি মনে রাখবেন। আর এই ধ্বনি তত্ত্বের মূল বিষয় হলো, আপনি এই ধ্বনি কথাটা মনে রাখবেন। যেখানে ধ্বনি শব্দটা থাকবে তার আলোচ্য বিষয় হবে ধ্বনি তত্ত্ব। এই মূল কথা হলো ধ্বনি তত্ত্ব। এই ধ্বনি তত্ত্বের প্রধান 3টি শাখা আছে। এই 3টি শাখা আপনার একটু মনে রাখতে হবে, তাহলে এর মূল আলোচ্য বিষয় আপনি এখনই ক্লিয়ার হবেন। 1 নম্বরে যে লাল কালিতে দেখানো হয়েছে উৎপাদনগত ধ্বনি তত্ত্ব, যাকে ইংলিশে বলা হয় আর্টিকিউলেটরি ফোনেটিক্স। এই ইংরেজিগুলো মনে রাখবেন। এইটার উৎপাদনগত মানে হচ্ছে সব থেকে ধ্বনি কিভাবে কোথা থেকে উৎপাদন বা তৈরি হবে, এই কথাটা মনে রাখবেন। এর ভিতর হলো এই ধ্বনি তৈরি হওয়ার জন্য আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে স্বরধ্বনি। এর ভিতর 11টা কিভাবে মুখ থেকে উচ্চারণ হয় এই অঙ্গ থেকে, এবং ব্যঞ্জন ধ্বনি, মুখ গহ্বর বা অন্যান্য কিভাবে উচ্চারণ হয় সে তথ্যগুলো। এই উৎপাদনগত দিকের ভিতরে আপনার যেহেতু স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি আছে, এর ভিতর যদি আপনাকে প্রশ্ন করা হয় এরকম, কণ্ঠস্থ ধ্বনি ব্যাকরণের আলোচ্য বিষয় কোন অংশে আলোচনায়? এই যে কণ্ঠস্থ ধ্বনি, এই কণ্ঠ ধ্বনি এই ব্যাকরণের উচ্চারণ স্থান। তার মানে এই কণ্ঠস্থ ধ্বনি এই ক বর্গ থেকে শব্দটি মনে রাখার কৌশল হলো কণ্ঠ। তাহলে ক বর্গের কয়টা বর্ণ আছে? এই 5টি। তাহলে ক বর্গের যতগুলো বর্ণ আছে সেটা উচ্চারণ হয় কি থেকে? কণ্ঠ ধ্বনি বা কণ্ঠ থেকে উচ্চারণ হয়, এই জন্য বলা হয় কণ্ঠধ্বনি। তাহলে আপনি এই কথাগুলো যদি মনে রাখেন এবং ব্যাকরণে আপনাকে যদি প্রশ্ন করা হয় এইগুলো এর আলোচ্য বিষয় কোন অংশে আলোচিত হয়, তাহলে আপনাকে 100% উত্তর দিতে হবে কোথায়? এই ধ্বনি তত্ত্ব। তাহলে এইগুলো আপনাকে জানতে হবে। আর এই বিষয় আপনার মনে রাখার কৌশল আপনাকে এখানে দেখানো হয়েছে। এখানে একটু বিশ্লেষণ করি। দেখুন, এই যে এইটা হলো ওই,
এই শব্দটা হলো যৌগিক স্বরধ্বনি। এই যৌগিক স্বরধ্বনি মূলত আসলো এর বানান হচ্ছে অ রস্বই ওই। এই অটা মূলত এই কণ্ঠধ্বনির এই অ, আর এই অটা যেহেতু প্রথম আছে তাহলে এইটা এই লাইনে আছে, তাহলে এইটার নাম হচ্ছে প্রথম হলো কণ্ঠ, আর এরপরে রস্বই, এই রস্বই এইটা, আর এর নাম হচ্ছে তালব্য ধ্বনি। তাহলে এই বর্ণের ভিতর দুইটা আছে, একটা আছে অ এবং রস্বই, তাহলে এই তালব্যর এই ত হলো, তাহলে এর ব্যাকরণিক নাম হচ্ছে ওই। এর ব্যাকরণিক নাম হচ্ছে কি কণ্ঠ তালব্য ধ্বনি। আপনাকে যদি প্রশ্ন করা হয় কণ্ঠ তালব্য ধ্বনি ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়, 100% এই ধ্বনি তত্ত্ব। আপনাকে এইভাবে গভীরভাবে বুঝতে হবে। আর মূল কথা হলো এই ধ্বনি কথাটা থাকলেই ধ্বনি তত্ত্ব। আর যে কোনো একটা বর্ণ, যদি একটা বর্ণ নিয়ে কথা বলে, একটা বর্ণ নিয়ে কথা বললে, শুধু বর্ণ নিয়ে কথা বললেও আপনার ধ্বনি তত্ত্বের ভিতর আলোচনা হবে। সে কথা আমি নিচে বিস্তারিত বলছি। আরো দেখুন এখানে এই কথাগুলো ব্যাখ্যা করে সুন্দরভাবে দেওয়া আছে। আর এই ভিডিওটা যদি আপনি দেখতে চান এই ধ্বনি তত্ত্ব, তাহলে আপনি শীট নাম্বার ডাউনলোড করবেন 2 এবং ভিডিও 2 দেখলে আপনি এই সম্পর্কে সবিস্তারে আরো অসংখ্য তথ্যপাত্র দেখতে পাবেন, এই যে আমি যেভাবে বিশ্লেষণ করছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নাম্বার আছে শ্রবণগত ধ্বনি তত্ত্ব, অডিটরি ফোনেটিক্স। এই অডিটরি ফোনেটিক্স শ্রবণ করতে গেলে কি করতে হয়, অবশ্যই আগে উচ্চারণ করতে হয় এবং এই ধ্বনিগুলো এবং এইটা শুনতে হয়। এই কথা হলো এই শ্রবণগত ধ্বনি তত্ত্বের ভিতরে আলোচনা হবে। এবং 3 নম্বরে বলা হয়েছে ধ্বনির গতি বা শব্দ তরঙ্গ। এই শব্দ তরঙ্গের ভিতরে আপনাকে মনে রাখতে হবে এই স্বরের তীব্রতা বা কম্পাঙ্ক কিভাবে সৃষ্টি হয়, শব্দের গতি বা শব্দ তরঙ্গের ভিতর এই তরঙ্গগুলো আলোচনা হবে। তাহলে এবং ধ্বনি কথাটা যেখানে থাকবে সেটা হলো আপনার ধ্বনি তত্ত্বের ভিতর আলোচনা হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা এই ধ্বনি তত্ত্ব বা ফোনোলজি শব্দটা এর আলোচ্য বিষয়ে নয়া কৌশলে কিভাবে মনে রাখবো, এই কথাটা আমি কেবল বিশ্লেষণ করছি। তাহলে আপনারা একটু দেখুন, তাহলে এটা ক্লিয়ার হবেন। এখন মূল আলোচ্য বিষয় আছে এই যে এখানে যে আমি লাল কালি দিয়ে দেখাইছি আর এখানে যে নীল কালি দিয়ে দেখানো হয়েছে, এইগুলো প্রথম আপনি মুখস্থ করবেন। এই যে এখানে ধ্বনি আছে তার মানে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, এই ধ্বনি কথাটা আপনি মনে রাখবেন। আর এই যে এখানে লেখা আছে যে এখানে বর্ণ কথাটি মনে রাখবেন, তার মানে যেখানে বর্ণ কথাটা হবে সেখানে চোখ বুঝে আলোচ্য বিষয় হবে কি ধ্বনি তত্ত্ব। এই কথাটা আমি এতক্ষণ বিশ্লেষণ করলাম। আর এইগুলো দেখবেন ধ্বনি, বর্ণ, অক্ষর, লিপি, এই শব্দগুলো যার ভিতর পাবেন সেইগুলো 100% ধ্বনির ভিতর আলোচনা হবে। এইগুলো আপনারা আয়ত্ত করবেন এবং কেন করবেন সেটা আমি পরে বলছি। আর একটু নিচেই দেখুন বর্ণমালা, এই বর্ণমালার এখানে কি কথাটা আছে, বর্ণ আছে, তার মানে এটি কিসের ভিতর ধ্বনি তত্ত্ব। এই যেখানে মাত্রা, যখন মাত্রা কথাটা আসবে এটি একটু বুঝে নিন। মাত্রা বলতে ব্যাকরণের কয়টি অর্ধমাত্রা বা পূর্ণমাত্রা বা মাত্রাহীন এই কথাগুলো আসে। যদি আপনাকে বলা হয় স্বরবর্ণের কয়টি অর্ধমাত্রা আছে, তা আমরা জানি স্বরবর্ণের একটি মাত্র অর্ধমাত্রা আছে, এই রিটা। তাহলে রি হচ্ছে একটি মাত্র বর্ণ এবং এই ক্ষেত্রে বলা হলো স্বরবর্ণের কয় অর্ধমাত্রা আছে, মাত্রার কথা এই রির ভিতর আলোচনা হয়েছে। শুধু রি না, সকল বর্ণমালার ভিতরে এই সকল বর্ণের ভিতর কয়টা মাত্রা আছে, কয়টা মাত্রাহীন, কয়টা পূর্ণমাত্রা, এই কথাগুলো আলোচনা হয় এই মাত্রার অংশে। এই জন্য এটা অবশ্যই 100% আপনার আলোচ্য বিষয় হবে কি এই ধ্বনি তত্ত্বের ভিতর। এইভাবে গভীরভাবে বুঝবেন। 2 নম্বর কথা হচ্ছে এই স্বর কথাটা মনে রাখবেন। এই যে যেখানে স্বর কথাটা আছে সেটা হলো কি হবে ধ্বনি তত্ত্বের ভিতর আলোচনা। একটা যদি বর্ণনেও আপনার আলোচনা হয়, সেই একটা বর্ণনেও আলোচনা করলে এটা কিসের ভিতর হবে ধ্বনি তত্ত্ব। এখানে একটা মজার ব্যাপার আমি বলি, একটা বর্ণের ভিতর শুধু এই নত্যবিধান, সত্যবিধান এবং এই স্বরবর্ণের বর্ণগুলো মনে রাখবেন। একটা বর্ণ বলতে যত স্বরবর্ণের এই বর্ণগুলোর একটা কথা বললো সেটা হবে কিসের ভিতর আপনার এই ধ্বনি তত্ত্ব। এখানে একটা মজার কথা বলি, তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন। যদি আপনাকে বলা হয়, আপনাকে একটা বর্ণ নিয়ে যদি আলোচনা হয়, এই একটা বর্ণ সম্পর্কে একদম সুন্দরভাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনাকে একটা বর্ণ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এই অটা কোন ব্যাকরণের কোন অংশে, ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়, শুধু অ, তা আমরা জানি এই অটা কি, অটা হলো প্রথম হলো স্বরবর্ণ, তাহলে এটা 100% কি হবে, অর্থাৎ ব্যাকরণের ধ্বনি তত্ত্বের ভিতর আলোচনা হবে। এবং অটা ব্যাকরণের কি নাম আছে লিলিন বর্ণ, এর নাম আছে কি অর্থাৎ লিলিন বর্ণ। তাহলে এইটা যখন আপনাকে একটা বর্ণ সম্পর্কে বলা আছে লিলিন বর্ণ, তাহলে এটা 100% কি হবে, এটা হলো ধ্বনি তত্ত্বের ভিতরে এইরকম একটা বর্ণ। আবার যদি আপনাকে বলা হয় ওটা ব্যাকরণের কোন অংশে আলোচনা হয়, যখন এইটা বর্ণ হিসাবে বর্ণনা করা হবে, ভালোভাবে খেয়াল করেন, এখানে যখন বর্ণ হিসাবে বর্ণনা করা হবে তখন এটা 100% কি হবে ধ্বনি তত্ত্ব। কিন্তু এই ওটা আপনাকে যদি অব্যয় পদ হিসেবে বর্ণনা করা হয়, এই যে এখানে আমি তথ্যটা দিয়েছি যে অব্যয় পদ আমরা জানি ও এবং আর, এখানে কিন্তু একটা মাত্র কি আছে বর্ণ আছে, অটা একটা, এই ওটা কিন্তু একটা মাত্র বর্ণ, কিন্তু এটা কি পদ হিসেবে ব্যবহার হবে অব্যয়। যখন অব্যয় হবে তখন এটা 100% আপনি ধ্বনি তত্ত্ব দিতে পারবেন না, তখন এটা রূপ তত্ত্ব বা শব্দ তত্ত্ব দিবেন। এবং এই শব্দটা কেন রূপ, এবং এই ওটা যখন হবে অব্যয় পদ কেন শব্দ তত্ত্ব রূপ তত্ত্ব হবে তার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এই যে পদ হলো কয় প্রকার, 5 প্রকার, তার ভিতরে এই অব্যয় হলো একটি মাত্র
5 প্রকার একটি। তাহলে এখানে অব্যয় হচ্ছে, ওটা হলো অব্যয় পদ হিসাবে, এটা 100% হবে কিসের ভিতরে, এটা 100% হবে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বে। আর এই ওটা একটি মাত্র বর্ণ হিসেবে আলোচনা হবে কি ধ্বনি তত্ত্ব। দেখুন এইভাবে গভীরভাবে আপনি একবার বুঝুন, একদম সারা জীবনের ভিতর ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। এইবার খেয়াল করুন, এখানে আর একটা কথা বলি, এখানে আপনাকে আরো কার এবং ফলা মনে রাখতে হবে। এই কার মানে কি, কার মানে হলো আপনার এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, আর ফলা মানে কি, ফলা হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে এই কার এবং ফলা মানে হলো স্বরবর্ণের সংক্ষিপ্ত আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত। এই এখন আপনাকে আরেকটা মজার কথা এখানে শেখায়, এই ফলা নিয়ে যদি আপনাকে দেখবেন যে আমরা যারা বাংলা ভাষাভাষী আসে তাদের প্রত্যেককে যদি জিজ্ঞাসা করা হয় এই আল্লাহ বানানটা কি, তাহলে দেখবেন যে আমরা বাংলা ভাষাভাষী এই আল্লাহ বানান করি কিভাবে, এটা কিন্তু শুদ্ধ না। এবং আপনি আজ এই আল্লাহ বানান শুদ্ধটা একটু দেখে নিন। যদি আপনাকে জিজ্ঞাসা করলে আল্লাহ বানান কি, আপনি দেখা গেল এইভাবে বলবেন আ লয় লয় সংযুক্ত আকার হ, কিন্তু আল্লাহ বানান এভাবে হয় না। কেন হয় না? কারণ আমরা জানি এই যে নিচে যে ল আছে, এই লটা কিন্তু একটা বর্ণ না, এই লটা মূলত কি, লটা হলো ফলা, লটা মূলত কি, ল হলো একটা ফলা। তাহলে আপনাকে যখন বানান করতে হবে তখন এই ফলা কথাটা উচ্চারণ করতে হবে। তাহলে আল্লাহ বানান শুদ্ধ উচ্চারণ হচ্ছে কি আ লয় ল ফলা সংযুক্ত আকার হ। দেখুন এইভাবে আপনার ফলা কথাটি যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আপনার এই বানানটা শুদ্ধ হবে না। ফলাবর্ণ আছে কয়টি, 6টি ফলাবর্ণ আছে। এই 6টি ফলাবর্ণ আপনাকে জানতে হবে এবং যে শব্দের নিচে এইগুলো বলবে সেটাকে ফলায় উচ্চারণ করতে হবে। আর এখানে মজার একটা তথ্য দিয়ে দেখুন, এই আল্লাহ শব্দের এই হ বাদে এই অংশটা যখন হবে তখন এইটা আমাদের বাংলা ভাষা শব্দ হবে। তখন এটা কি ভাষা শব্দ হবে, তখন আল্লাহ আমাদের বাংলা ভাষা শব্দ হবে। দেখুন কত মজার। আবার যখন এই আল্লাহর সাথে হ যুক্ত হয়ে পরিপূর্ণটা বোঝাবে তখন এটা হবে আরবি ভাষা শব্দ। তাহলে দেখুন আপনি আল্লাহ সম্পর্কে একদম দুইটা ভাষা গভীরভাবে বুঝলেন। এক হলো আল্লাহ শব্দের এই হ বাদে এই অংশটিটা যখন হবে তখন এটা হবে আমার বাংলা ভাষা শব্দ, আর আল্লাহ পুরো হ যুক্ত হয়ে যখন যুক্ত হবে তখন এটা আরবি ভাষা শব্দ। এমনকি যেমন আপনাকে যদি বলা হয় যে সা তালবস্য একার এই হটা যখন বিলুপ্ত করব তখন এটা হয়ে যাবে আমাদের বাংলা ভাষা শব্দ, আর যখন এই হ সহ পুরোটাই বলবো তখন এটা হয়ে যাবে আরবি ভাষা শব্দ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা গভীরভাবে কিছু শিখতে যাচ্ছেন। এইবার আমাদের মূল বিষয় হলো এইগুলো। তাহলে একটি বর্ণ সম্পর্কে বললাম এবং এই ফলা সম্পর্কে বললাম। এইবার আপনাকে উচ্চারণ কথাটা মনে রাখতে হবে, যেখানে উচ্চারণ কথা আছে সেখানে আলোচনা হবে কি এই ধ্বনি তত্ত্ব বা ফোনোলজি। এইবার দেখুন এখানে বর্ণমালা আছে, সুতরাং এই লিপি কথাটা মনে রাখতে হবে। লিপি, এই লিপি বর্ণ আমাদের যে বর্ণমালা যে লিপি তৈরি হয়েছে ব্রাহ্ম লিপি থেকে, এই লিপি শব্দ হলো আসলে ধ্বনি তত্ত্বের ভিতর তৈরি হয়। আর উচ্চারণ কথাটা মনে রাখবেন। আর এখানে বানান কথাটা মনে রাখবেন। বানান কথাটা কেন আপনি মনে রাখবেন, এই যে আমরা যে বানান করছি আ লয় ল ফলা সংযুক্ত আকার হ, এই যে বানান যে নীতি, এই নীতিটা আসলে এক বর্ণের সাথে আরেক বর্ণের, এক বর্ণের সাথে আরেক বর্ণের উচ্চারণ বা এক বর্ণের সাথে আরেক বর্ণের সংযুক্তকরণের বানান রীতি। এই জন্য বানান কথাটা যেখানে থাকবে সেটা ধ্বনি তত্ত্বের ভিতরে আছে। এবার এখানে খেলানো নত্যবিধান সত্যবিধান একটি মাত্র বর্ণ সম্পর্কে বলা হয়েছে এবং কোথায় নত্যবিধান হবে কোথায় সত্যবিধান। তার মানে যে বর্ণের ভিতর কি মনে রাখবেন, এই যে মূর্ধন্য স মূর্ধন্য এবং র এর পরে যখন কি হবে মূর্ধন্য ন হবে এবং একটা সরাসরি রি থাকবে এবং যে কোনো বর্ণের ভিতরে রেপ থাকবে, এই 5টা জিনিস থাকলে সেটা 100% কি শব্দ মনে রাখবেন। আমি কিন্তু এর আগে কথাটা বলছি, এটা অবশ্যই 100% মনে রাখবেন সংস্কৃত শব্দ। তাহলে এই নত্যবিধান সত্যবিধান 100% সংস্কৃত শব্দের ভিতরে আলোচনা হয়। এখানে দেখুন শশাঘাত বা যোগ বা জ্যোতি, এই জ্যোতি বলতে বিরাম চিহ্ন না, ব্যাকরণের যে বিরাম চিহ্ন আছে এই বিরাম চিহ্ন না। এই যোগ বলতে এই যে আপনি যে একটা শব্দ উচ্চারণ করবে যোগ দিয়ে আঘাত দিয়ে বা শশাঘাত করে সেই ধারাকে বলা হয়েছে। যদি আপনাকে বলা হয় এই বর্ণগুলো উচ্চারণ করতে, তাহলে আপনি কিভাবে উচ্চারণ করবেন, ক খ গ ঘ ও, আপনি তো এইভাবে উচ্চারণ করবেন সাধারণত, কিন্তু আসলে এটা এই ব্যাকরণের শশাঘাত নিয়মে এই ব্যাকরণের ঝোঁক নীতিতে এভাবে উচ্চারণ হয় না। আপনি পাঠ করবেন কি ক খ গ ঘ ও, আসলে এভাবে হয় না। একটা বর্ণের পর আরেকটা বর্ণ অল্প স্বর হয়, একটা বর্ণের পর আরেকটা বর্ণ দীর্ঘ স্বর হয়। তার মানে এই কটা হলো অল্প স্বর এবং এই গটা হলো অল্প স্বর বা অল্প প্রাণ, এই ঘটা হলো দীর্ঘস্বর বা এই খটা হলো দীর্ঘস্বর এবং এই ঘটা হলো মহাফেরান। তাহলে আপনাকে উচ্চারণ করতে হবে এইভাবে। আপনি এইভাবে উচ্চারণ করতে পারবেন না ক খ গ ঘ ও, এইভাবে উচ্চারণ করে আপনাকে বলতে হবে ক খ গ ঘ ও। তার মানে এইগুলো হলো অল্প স্বর আর একটার পর আরেকটা হলো দীর্ঘস্বর। তাহলে ক খ গ ঘ এভাবে না। তাহলে আপনাকে শুদ্ধভাবে এই শশাঘাত এবং ঝোঁক করে পড়ার নিয়ম হলো কি ক খ গ
ঘ উ এরম বিশুদ্ধভাবে আপনাকে পাঠ করতে হবে। এবার দেখুন এই সন্ধির আলোচনা করবেন কিসে? 100% ধ্বনিতত্ত্ব। এখন প্রশ্ন যদি করা হয় সন্ধি তো ধ্বনিতত্ত্ব কেন আলোচনা, এই সন্ধি সম্পর্কে সুন্দর আমি একটা ব্যাখ্যা দিয়েছি। যদি আপনাকে প্রশ্ন করা হয় সন্ধি ব্যাকরণে কোন অংশের আলোচ্য বিষয়, আপনি শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব না অভিধান তত্ত্ব দেবেন। প্রথম কথা দেখুন এখানে ব্যাখ্যাটা করে দেওয়া হয়েছে। প্রথম কথা, সন্ধি কি? এক বর্ণের সাথে অন্যের বর্ণের মিলনের নাম হচ্ছে কি? সন্ধি। তাহলে এই যে সংজ্ঞাতে আমরা কি কথাটা পাচ্ছি, এই যে একটা বর্ণের সাথে আর একটা বর্ণের মিল, এই যে বর্ণ কথাটা যে আসছে, বর্ণ কথাটা থাকা মানে হলো আমাদের কিসের ভিতর আলোচনা হবে? বলুন এই বর্ণ কথাটা থাকে মানে ধ্বনিতত্ত্ব। তার মানে সন্ধি বলতে আপনাকে মূলতই বোঝাচ্ছে কি এক বর্ণের সাথে আর একটা বর্ণের মিলকরণ। তাহলে 100% সন্ধি হবে কিসের ভিতরে? এই ধ্বনিতত্ত্ব। দেখুন এইরকম গভীরভাবে আপনি একটু আত্মোপলব্ধি করেন, একদম ইজি হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই তথ্যগুলো আপনি কিভাবে সবগুলো আয়ত্ত করবেন তার ম্যাগনেটিক থিওরি আকারে মনে রাখার এখানে কৌশলটা সংক্ষিপ্ত আমি বর্ণনা করছি। এই তথ্যগুলো মনে রাখার সহজ কৌশল বা উপায়। ধ্বনি শব্দের ব বর্ণ মানে হলো বর্ণ সম্পর্কে আলোচনা। তার মানে ধ্বনির সত্যের ভিতরে যেমন ব আছে, ব মানে বর্ণ সম্পর্কে আলোচনা। যেখানে বর্ণ সম্পর্কে আলোচনা সেটা 100% এই ধ্বনি তত্ত্ব বা ফোনোলজির ভিতরে আলোচনা হবে। তার মানে হলো প্রত্যেক কথার মধ্যে বর্ণ এর ব্যবহার বা বর্ণ কথাটি অবশ্যই থাকতে হবে। তার মানে বর্ণ কথাটা আপনি যেখানে দেখবেন সেটাই ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি। তবে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় অন্তর্ভুক্ত হবে। এমনকি যদি একটি বর্ণ সম্পর্কে আলোচনা হয়, আমি এ পর্যন্ত যে কথাগুলো বললাম তার সংক্ষিপ্ত কথা এখানে আবার ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। দেখুন যেমন ও এর আলোচ্য বিষয় কি? তাহলে সোজা বাক্য, এটা হলো নাসিক্য ধ্বনি। এই যে ওটা হলো নাসিক্য ধ্বনি, যে ধ্বনি কথাটা আসলো, সুতরাং ধ্বনিতত্ত্ব। দেখুন এভাবে আপনি আয়ত্ত করুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই ব্যাকরণ এবং ব্যাকরণের আলোচ্য বিষয় সব পাঠগুলো দেখুন, এবং এর ভিতর যে আপনি কত তথ্যপূর্ণ বিশ্লেষণ এইভাবে পাবেন আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য আপনি প্রত্যেক ভিডিও একবার দেখেন, এর ভিতর অসংখ্য কথা আপনি পাবেন যে কথাগুলো আমি এখানে লিখে দিই নাই। এই জন্য আপনি এগুলো একটু ভালোভাবে দেখুন, এবং যারা এই ভিডিওটা এবং যারা আমাদের এই সাথে আছেন এবং এই ভিডিওটা আপনি এই দুর্দান্ত শীটটা কোথা থেকে ডাউনলোড করবেন সেই কথাটা আমি এখনই বলছি, দয়া করে একটু দেখুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই দুর্দান্ত শীটটা ডাউনলোড করতে এই ভিডিওটির শীট পেতে গুগলে গিয়ে সার্চ করুন www.allsheetjobuniversity.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি সার্চ করে বাংলায় 1 লিখবেন অথবা ইংলিশে 1 লিখলে আপনি দুর্দান্ত শীটটা পুরোদর্শিত হবে। আপনি ডাউনলোড করে ভিডিওর সাথে মিলিয়ে একবার দয়া করে পড়ুন, তাহলে আপনার সারা জীবনের মতো এই পড়াটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যে কোনো পরীক্ষায় এমসিকিউ এক্সাম দিয়ে পাস করতে চান তাহলে নিচের ওয়েবসাইটে গিয়ে নিয়মিত পরীক্ষা দিন। এই নিয়মিত পরীক্ষার ওয়েবসাইট হলো www.jobmcquniversity.com। এখানে এর মেইন তো বিস্তারিত দেওয়া আছে, দয়া করে আপনি দেখুন। যে কোনো মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার ওয়েবসাইট হচ্ছে www.jobwrittenuniversity.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনি লিখিত পরীক্ষার জন্য পূর্ণভাবে প্রস্তুতি নেন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন, এবং লাইক কমেন্ট শেয়ার করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই ব্যাকরণের আলোচ্য বিষয় দ্বিতীয় পাঠ দেখুন।